ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তস বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমরা আলোচনা করেছি পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্স কী এবং কত রকমের হয় পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারা কোন কোন ছকে ফেলে আমরা এই টেন্সগুলোকে সাজাই, কীভাবে আমরা বুঝবো যে কোনটা কোন টেন্সের মধ্যে আছে, সবই আমি স্টেপ বাই স্টেপ এই ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর অবশ্যই তোমাদের চেনা জানা সার্কেলের মধ্যে এটাকে শেয়ার করবে। তো বেশি লেন্দি না করে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। তো চলো, পাস্ট টেন্স কী এবং পাস্ট টেন্স কয় প্রকার, কীভাবে আমরা বুঝবো, কীভাবে আমরা সেন্টেন্স দাঁড় করাবো, কীভাবে আমরা ট্রান্সলেট করবো ইংলিশে, সবই আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখেছি। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। আমরা আগের দিন আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স নিয়ে, তো আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট টেন্সে আমরা যা যা বলেছিলাম যে প্রেজেন্টের 4টে ভাগ আছে প্রেজেন্ট টেন্সের: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে আমরা দেখব আজকে পাস্টেরও 4টে ভাগ আছে পাস্ট টেন্সের। পাস্ট ইনডেফিনিট, যাকে তুমি সিম্পল পাস্ট টেন্সও বলতে পারো, আমি এখানে দেখো লিখে রেখেছি পাস্ট ইনডেফিনিট, যাকে তোমরা সিম্পল পাস্ট টেন্স বলতে পারো। পাস্ট কন্টিনিউয়াস, যাকে তুমি পাস্ট প্রোগ্রেসিভ টেন্সও বলতে পারো। 3 নম্বর পাস্ট পারফেক্ট টেন্স, যাকে আমরা বাংলাতে পুরা ঘটিত অতীতকাল বলি। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান অতীতকাল। এই 4টে টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। কাকে বলি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাদের কি ছকে ফেলে আমরা টেন্স করব, কি কি বিশেষ নিয়ম আছে, কি দেখে আমরা সেন্টেন্সগুলো বুঝতে পারবো। তো সবই আমরা এই ছোট্ট ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তোমরা খুব ভালোভাবে দেখো ভিডিওটা, আর অবশ্যই কিন্তু লাইক বাটন প্রেস করবে। আমার তরফ থেকে একান্ত অনুরোধ তোমাদের কাছে। তোমরা ভিডিও সবাই দেখছো, অনেকেই দেখছো, প্রচুর ছেলেমেয়ে বা প্রচুর ভদ্রলোক ভদ্রমহিলা তারা ভিডিও দেখছেন, কিন্তু হয়তো তারা ভুলে যাচ্ছেন লাইক বাটনটা প্রেস করতে। তো একটু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করবেন। আর একটা জিনিস কি, আমাদের ছোট্ট ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু বা সমস্ত বাক্য নিয়ে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। একটা হয়তো কাঠামো আমি এখানে দিয়ে দিচ্ছি, যার উপরে বেস করে হয়তো বাক্যগুলো দাঁড় করানো যাবে। এরপরেও কিন্তু এক্সেপশন বলে একটা কথা আছে, আমি ভিডিও শুরুর আগেই সেটা তোমাদেরকে বলে রাখছি, যাকে বলা হয় ব্যতিক্রম। তো প্রচুর বাক্য থাকে যেখানে হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো যে ছকটা এখানে তোমাদেরকে বলবো, হয়তো সেই ছকের বাইরে আমরা একটা কোনো বাক্য পেলাম, সেই বাক্যটা দেখা যাচ্ছে হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হচ্ছে, বা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে হচ্ছে। তো হয়তো সেটা আমি এখানে হয়তো দেখাতে পারলাম না সময়ের অভাবে বা ভিডিও লেন্দি হয়ে যাওয়ার জন্যে। তো এরকম যদি কোনো বাক্য বা এক্সেপশন তোমাদের সামনে এসে যাই, কনফিউশন থাকে, তো আমি বারবার বলছি প্লিজ কমেন্ট করবে আমাকে, আমি অবশ্যই সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করি পাস্ট টেন্স। তো প্রথমে আমরা দেখব পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমি পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়, দেখো আমরা যেটা কালকে শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেরকম, ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সটাও কিন্তু একই ছকে ফেলেই আমরা করবো। তার আগে দেখবো আমরা কাকে বলে। দেখো আমরা পাস্ট কথাটার মানেই হচ্ছে অতীত, যেটা আগে হয়ে গেছে। তো তুমি দেখবে যখনই, খুব সহজে মনে রাখবে, বাংলাতে ক্রিয়াপদের সঙ্গে দেখবে ল যোগ থাকবে। এই ল কথাটা যখনই দেখবে বাংলা ক্রিয়াপদের সঙ্গে যোগ থাকবে, তখন তুমি জানবে সেই ক্রিয়াপদটা পাস্ট টেন্স। যেমন ধরো গিয়েছিল, ল আছে; খেলো, ল আছে; বা খেয়েছিল, ল আছে; পড়ছিল, দেখো ল আছে। মানে প্রত্যেকটা ক্রিয়াপদ যখনই তুমি দেখবে ভার্বস বাংলাতে, তার সঙ্গে দেখবে একটা ল যোগ থাকবে। তো এটা খুব সহজে আমরা টেন্সটাকে ধরে নিতে পারি যেটা হচ্ছে পাস্ট টেন্স। এইবার পাস্টের মধ্যে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, সেটা তো আমি এক একটা করে তোমাকে দেখিয়ে দেবো। তো নর্মালি যখন তুমি দেখবে যে কোনো ভার্বের সঙ্গে ল আছে, মানে অতীতে কোনো কাজ হয়ে গেছে বা হয়ে গেছিল। ধরো এই যে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এর ঠিক 1 সেকেন্ড আগে পর্যন্ত যা 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 হলো সবই কিন্তু আমরা পাস্ট টেন্সের মধ্যে ফেলবো। যেমন তাহলে কি, অতীতে কোনো কাজ মানে আগে কোনো কাজ শেষ হয়ে গেছিল, শেষ হয়ে গিয়েছিল,
শেষ হয়ে গিয়েছিল বা হয়ে গেছিল, এরকম ধরনের কোনো বাক্য যাকে তোমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলতে পারো। আর সব থেকে সহজ যেটা বললাম, তুমি দেখবে ভার্বের সঙ্গে ল যোগ থাকবে। আর আমি কিন্তু আবারও বলছি, আগের ক্লাসে বলেছিলাম যে তুমি যে টেন্সই করো না কেন, তোমার কিন্তু ভার্ব ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের কিন্তু ভার্ব খুব ভালো করে মনে রাখতে হবে। এবং তার জন্য বলেছিলাম যে মাস্টার অফ টেন্সের যে ক্রিয়াপদগুলো আছে, কনজুগেশন অফ ভার্ব, সেগুলো প্রতিদিন 2-5টা করে তোমরা মুখস্থ করো। এবং এখানে কিন্তু কিছু শেখানোর নেই, এটা পুরোপুরি মুখস্থ করে খাতায় লিখবে, বারবার করে লিখবে। যত লিখবে মনে রাখবে, তত দেখবে তোমার সেন্টেন্স তৈরি করতে সুবিধা হবে। ওকে, তো আমরা পাস্ট টেন্সে রয়েছি, পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো এখানেও কিন্তু যে ছকে ফেলে আমরা করব, যেমন আমরা প্রেজেন্ট টেন্সে করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ছকে ফেলেই কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাই করব। শুধু পার্থক্যটা কী হবে, এখানে ভার্বের 2 নম্বর রূপ, তার মানে এখানে ভার্বের পাস্ট টেন্স বসবে। তাহলে এই জন্যই বলছি যে কনজুগেশন অফ ভার্বস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা কোনো ভার্বের পাস্ট টেন্সে না জেনে থাকি, তো কিছু আন্দাজে তো করতে পারবো না। এখানে আমি তো আন্দাজে একটা ভার্বের পাস্ট টেন্স মনে মনে ভেবে নিলাম যে এটা এই হবে, এরকম তো হয় না। কারণ অনেক ভার্ব ডি যোগ করে পাস্ট টেন্স হয়, অনেক ভার্ব ইডি যোগ করে পাস্ট টেন্স হয়, অনেক ভার্বের টি, শুধু টি যোগ করে পাস্ট টেন্স হয়, অনেক ভার্বের ডি ইডি টি এগুলো কিছুই যোগ হয় না, ভিতরকার ভাবেল পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়। তো এগুলো আমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, করতে 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 আমাদের মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। তো এই ছকটা আমাদের খেয়াল করতে হবে যে সাবজেক্ট ভার্বের 2 নম্বর রূপ এবং অবজেক্ট। আর অবশ্যই কিন্তু বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে ল যোগ থাকবে। যেমন ধরো, সে চিঠিটা লিখেছিল। তো এ দেখো লিখেছিল, ল আছে লাস্টে। তো ল থাকা মানে এটা আমি জানি পাস্ট টেন্স। তো এবার আমি কালকে যেটা তোমাদেরকে বলেছিলাম, বা আগের ক্লাসে তোমাদেরকে আমি রিপিট করেছিলাম বারবার করে, যে ইংরাজি বাক্যে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে কোনো সেন্টেন্স সাজিয়ে নিতে হয়। তো আমরা যেভাবে বাংলা বাক্যটা বলি, আমরা কিন্তু এভাবে ইংরাজি করতে পারবো না। তো আমাদের কী হতে, প্রথমে এখানে সাজাতে হবে কর্তা ক্রিয়া কর্ম, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে। তাহলে আগে আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা, লিখেছিল, আমি লিখলাম এখানে লিখেছিল। তাহলে লিখেছিল ওটা হচ্ছে ভার্ব, নিচে আমি লিখবো ভি। আমি এইভাবেই কিন্তু খাতায় প্র্যাকটিস করবো। প্রথম প্র্যাকটিস করলে কী হবে, তোমার পরবর্তীকালে দেখবে এত ইজি হয়ে যাবে জিনিসগুলো, তখন তুমি আর এইভাবে লেখার দরকার, তুমি একাই করতে পারবে। তো লিখেছিল, প্রশ্ন করো এবার, কে লিখেছিল, সে লিখেছিল। কারণ আমরা জানি যে ভার্বকে, কোনো সেন্টেন্সের ভার্ব বের করার পরে ভার্বকে যদি আমরা হু দিয়ে, মানে কে বা কারা, আর হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা সাবজেক্ট পাই। আর সেই ভার্বটাকে যদি আমরা হোয়াট দিয়ে এবং হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা অবজেক্ট পাই। তাহলে ঠিক এইভাবে বাংলাতে হচ্ছে, আমি কালকে বলে দিয়েছিলাম তোমাদেরকে, কি আর হচ্ছে কে বা কারা, আর এখানে হচ্ছে কি, আর এখানে হচ্ছে কাকে, এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পাবো। তাহলে প্রশ্ন করো, কে লিখেছিল, সে লিখেছিল, এটা হচ্ছে সাবজেক্ট। কি লিখেছিল, চিঠিটা। দেখো আমার কিন্তু কর্ম বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল। আমি এইবার ইংরাজি করতে পারবো। তাহলে কী হবে, হি ইংরাজি আমি, সেই ইংরাজি আমি হি করতে পারি, মেয়েদের ক্ষেত্রে সিও করতে পারি, আমি হি দিয়ে করছি। এবার দেখো এই যে ভার্বটা আমি বলেছি না, ভার্বের 2 নম্বর রূপ, তার মানে রাইট মানে হচ্ছে লেখা। তাহলে লিখেছিল বলতে গেলে রাইটের পাস্ট টেন্স যে WROT রোট হয়, তোমাকে এটা জানতে হবে। তো রাইট রোট, চিঠিটা দ্য লেটার। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। দিস ইজ অল অ্যাবাউট পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো পাস্ট টেন্সের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান অতীতকাল। তো ঠিক একইভাবে যখন আমরা দেখো প্রেজেন্ট টেন্স করেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম ঘটমান বর্তমান, মানে কোনো কাজ এখন হচ্ছে, চলছে। আমি তেছি তেছো ব্যবহার করেছিলাম। এখানেও ঠিক একইভাবে কোনো কাজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল আর এখন হচ্ছে পাস্ট, তো পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, কোনো কাজ আগে চলছিল। ধরো তুমি গতকাল কোনো একটা কাজ করছিলে, একটু আগে হয়তো তুমি বইটা পড়ছিলে, তাহলে এই যে খাচ্ছিল, যাচ্ছিল, ল তো আমি বলেইছি থাকবে ভার্বের সঙ্গে। তো খাচ্ছিল, যাচ্ছিল, পড়ছিল, বা সাধু ভাষা করো পড়িতেছিল, নাচিতেছিল, এই ধরনের যে বাক্যগুলো, এদেরকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলি। তাহলে সংজ্ঞাটা কী হবে, কোনো কাজ অতীতে বা আগে, অতীতে বা তুমি আগেও বলতে পারো, আগে চলছিল অথবা হচ্ছিল বলতে পারো, ঘটছিল বলতে পারো, মানে যেরকম ভার্ব আসবে আর কি। বা তুমি যদি এদেরকে সাধু ভাষা করো, দেখো চলিতেছিল, হইতেছিল, এরকম টাইপের আসবে। তাহলে এইখানকার বিশেষ নিয়ম কি হবে,
তুমি দেখবে ভার্বের সঙ্গে বাংলাতে তেছিল বা তেছিলে এইগুলো যোগ থাকবে, বা তেছিলি, হ্যাঁ, তুই খাচ্ছিলি বা তুই খাইতেছিলি, এরকম তেছিলি। তো তেছিল, তেছিলি এইগুলো যোগ থাকবে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে। তো এরা কিন্তু আমাকে বলে দেবে যে এই বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এই টেন্সে আমরা কোন ছকে পেলে সাজাবো? প্রথমে সাবজেক্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, তারপরে ঠিক যেমন প্রেজেন্ট টেন্সে আমরা বি ভার্ব নিয়ে এসেছিলাম, পাস্ট টেন্সেও আমরা বি ভার্ব নিয়ে আসবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে দেখো বি ভার্ব পাঁচটা আছে, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। তো এর মধ্যে অ্যাম, ইজ, আরটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় আর ওয়াজ, ওয়্যারটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তো তুমি যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছো, তাহলে তুমি এখানে বি ভার্বে কোনটা ইউজ করবে? ওয়াজ ইউজ করবে অথবা ওয়্যার ইউজ করবে, আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট। এই ছকে ফেলে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বানাবো। তাহলে এবার তোমাকে খেয়াল করতে হবে যে এই যে বি ভার্বের ওয়াজ, ওয়্যার, এই ওয়াজ একজন, যদি সাবজেক্ট একজন থাকে তাহলে ওয়াজ বসে, যদি সাবজেক্ট একের বেশি হয় তাহলে ওয়্যার বসে, 1+ হয়ে গেলে পারে। ঠিক আছে? আচ্ছা, আর কি দেখলাম? তাহলে মূলত আমাদের কী দেওয়া হলো? কোনো কাজ আগে চলছিল বা হচ্ছিল বা চলিতেছিল। তাহলে বাক্যে আমরা দেখবো সাধু ভাষা করলে পারে তেছিল, তেছিলে, তেছিলি এগুলো যোগ থাকবে। আর ছকটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এই ছকে ফেলে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হয়। তো একটা এক্সাম্পল দেখো, ওরা বই পড়ছিল। তাহলে পড়ছিল বা তুমি সাধু ভাষা করলে কি হবে? পড়িতেছিল। দেখো আমার এখানে তেছিল কথাটা চলে এলো, তো তেছিল মানে হচ্ছে আমার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো একই নিয়ম, এটা বাংলা বাক্য, তাহলে আমাকে এবার ইংরাজি ফরম্যাটে সাজাতে হবে। প্রথমে ক্রিয়াপদ নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে ক্রিয়াপদটা? পড়ছিলটা হচ্ছে আমার ভার্ব, লও আছে আবার তেছিলও রয়েছে। তাহলে ভার্ব হচ্ছে এটা, প্রশ্ন করতে হয় ভার্বকে প্রশ্ন করে কর্তা এবং কর্ম বের করতে হবে। কে পড়ছিল বা কারা পড়ছিল? ওরা। আমি সাবজেক্ট পেয়ে গেলাম, কি পড়ছিল? বই, অবজেক্ট। এবার এই হচ্ছে আমার ইংরাজি ফরম্যাট, আমি একে এবার ট্রান্সলেশন করতে পারবো। তাহলে ওরা ইংরাজি কি হয়? দে। দে মানে ওরাও হয়, তারাও হয়। এবার দের পরে কি বসবে? ওয়াজ না ওয়্যার। দে মানে ওরা, একের বেশি হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়্যার বসবে, দে ওয়্যার। পড়া ইংরাজি হচ্ছে রিড, রিডের সঙ্গে আইএনজি, রিডিং। বুক হচ্ছে বই, দে ওয়্যার রিডিং বুক। এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো দেখো তার মানে কী দেওয়া হলো? কোনো কাজ আগে হচ্ছিল, আমি চিঠিটা লিখছিলাম, আমি বইটা পড়ছিলাম, সে বইটা পড়ছিল, মা রান্না করছিল, বাবা অফিসে যাচ্ছিল, ও মোটরসাইকেল চালাচ্ছিল। তুমি যত রকম বাক্য বলবে, তো সব রকম বাক্যে কিন্তু তোমাকে এই টেন্স ফলো করতে হবে এবং সেখানে এই নিয়মটা ফলো করতে হবে, সাবজেক্ট, বি ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। আর দেখে নেবে যে ক্রিয়াপদটার সঙ্গে সাধু ভাষায় তেছিল, তেছিলি এগুলো আসছে কিনা, তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স, এই টেন্সটা কিন্তু এতক্ষণ আমরা যে টেন্সগুলো দেখলাম, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট মোটামুটি এক, শুধু ভার্বটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মোটামুটি এক, ওখানেও ভার্ব চেঞ্জ হচ্ছে। ওই বি ভার্ব ছিল প্রেজেন্ট টেন্সে আমি ইজ, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি একই থাকছে। প্রেজেন্টে ছিল তেছি, এখানে হয়ে গেল তেছিল, একটা ল যোগ হচ্ছে। ডিফারেন্স কিন্তু সেরকম কিছু নেই। পাস্ট পারফেক্ট টেন্স তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের থেকে একটু আলাদা। পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়? দুটো কাজ একসঙ্গে হয়, মানে খুব সামান্য ডিফারেন্সে, একটু এদিক ওদিক আর কি। হ্যাঁ, তো পাস্ট পারফেক্ট টেন্স মানেই মনে রাখবে যে এখানে দুটো কাজ প্রায় একসঙ্গে শেষ হয়েছিল। ঠিক আছে? তাহলে আমি লিখছি এখানে, যখন দুটো কাজ প্রায় একই সঙ্গে শেষ হয়েছিল, এমন বোঝালে যে কাজটা একটু আগে শেষ হয়েছিল, দুটো কাজ তো, ধরো একটা কাজ একটু আগে শেষ হয়েছিল, একটা কাজ একটু পরে শেষ হয়েছিল। তো যে কাজটা একটু আগে শেষ হয়েছিল তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়,
আর যেটা পরে শেষ হয়েছিল তার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তুমি তো অলরেডি শিখেছো পাস্ট ইনডেফিনিট টেন্স, সেখানে সাবজেক্ট ভার্বের 2 নম্বর রূপ আর হচ্ছে অবজেক্ট বসে। তাহলে এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা। একটু খুব সহজ, একটু মনে রাখার ব্যাপার, মানে এখানে দুটো কাজ প্রায় একসঙ্গে হবে, একটা কাজ একটু আগে, একটা কাজ একটু পরে হবে। যেমন ধরো আমি স্টেশনে পৌঁছানোর পরেই ট্রেনটা ছেড়ে দিল, তাহলে তুমিও স্টেশনে পৌঁছালে, তারপরে ট্রেন ছাড়লো, তাহলে তোমার স্টেশনে পৌঁছানো একটা কাজ, ট্রেন ছাড়া একটা কাজ, দুটো কাজই কিন্তু প্রায় একসঙ্গেই হচ্ছে, হয়তো 2-1 সেকেন্ডের এদিক ওদিক। তো যে কাজটা একটু আগে হচ্ছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটা একটু পরে হচ্ছে তার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের যে ছকে ফেলে আমরা বাক্যটাকে সাজাবো সেটা কি হবে? আমি কালকেই তোমাদেরকে, আগের দিনই তোমাদের বলেছিলাম যে পারফেক্ট টেন্স মানে সেখানে হ্যাজ, হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম থাকবে, আর হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড। তো পারফেক্ট টেন্স মানে সেখানে হ্যাভ ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে, তো এখানেও তাই। তো সাবজেক্ট বসবে, তারপরে যেহেতু পাস্ট টেন্স সেহেতু হ্যাড বসবে, আর হ্যাডের পরে সবসময় ভার্বের 3 নম্বর রূপ বসে, তারপরে বসবে অবজেক্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ছক। আর আমরা যেহেতু বলেছি এখানে দুটো কাজ একসঙ্গে হচ্ছে, মানে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সও বসবে, আবার কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সও হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স তো আমরা আগের দিনকে শিখেছি, আজকেই শিখেছি একটু আগে। তো সেখানে শুরু দেখেছি সাবজেক্ট V2, সাবজেক্ট ভার্বের 2 নম্বর রূপ আর হচ্ছে অবজেক্ট, এটা বসে। তাহলে এই দুখানা টেন্স নিয়েই কিন্তু আমার এই টেন্সটা তৈরি হবে। যেমন ধরো আমি তোমাকে বাক্যটা লিখে দেখাচ্ছি এবার। ধরো তুমি বলছো সে বাড়ি আসার আগে আমি পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো সে বাড়ি আসা মানে তার বাড়ি আসা একটা কাজ, আর আমার পৌঁছে যাওয়া একটা কাজ, একসঙ্গেই হচ্ছে প্রায়। কিন্তু কোন কাজটা একটু আগে হচ্ছে? তা সে বাড়ি আসার আগে আমি পৌঁছে গেছিলাম, আমার পৌঁছে যাওয়ার কাজটা একটু আগে হচ্ছে। তাহলে আমার পৌঁছে যাওয়ার কাজটা যেহেতু আগে হচ্ছে, এইটা আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে এই যে আমি পৌঁছে গেছিলাম, এই বাক্যটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব। আর সে বাড়ি আসা, এই আগে কিংবা পরে, দেখো আগে কিংবা পরে এই ওয়ার্ডগুলো কিন্তু থাকবে এই টেন্সের ক্ষেত্রে। তো তুমি তো জানো আগে ইংরাজি বিফোর আর পরে ইংরাজি আফটার, তো এগুলো তো আমরা ছেড়ে দিয়ে বাক্যটাকে টেন্সটাকে দাঁড় করাবো। আর সে বাড়ি আসা এটা হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এক্ষেত্রে কি করব আমরা, বোঝার সুবিধার জন্যে যে কাজটা আগে হচ্ছে আমি সেই কাজটা প্রথমে লিখবো। যদিও বাংলাতে আমার দেখো এই বাক্যটা কিন্তু আগে লেখা আছে, মানে যে কাজটা পরে হচ্ছে সেটা না করে আমি যে কাজটা আগে হচ্ছে সেই কাজটা আমি আগেই লিখবো। তাহলে আমি পৌঁছে গেছিলাম, এই কাজটা আমি আগে লিখবো। তাহলে পৌঁছে যাওয়া এটা হচ্ছে আমার ভার্ব। তো আমি এখানেই একটা মোটামুটি আইডিয়া করে নিচ্ছি, আমি এরকম করে আর সাজাচ্ছি না কর্তা ক্রিয়া কর্ম করে, কারণ অনেকক্ষণ ধরে তোমাকে এটা আমি বলেছি। দেখো পৌঁছে যাওয়াটা কিন্তু ক্রিয়াপদ, তো যদি এটা ক্রিয়াপদ হয় তাহলে প্রশ্ন করো কে পৌঁছে গেছিল? আমি। তো এখানে কর্তা, এটা ভার্ব এবং এটা সাবজেক্ট সাজানোই রয়েছে। এখানেও তাই, দেখো আসা হচ্ছে ভার্ব, কে আসে? সে। আর বাড়িটা কিন্তু অবজেক্ট নয়, কারণ কি আসে, কোথায়, কাকে আসে উত্তর পাচ্ছি না, কোথায় আসে, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব, তারপরে বাড়ি কিন্তু এর পরে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কি হলো, আমি পৌঁছে গেছিলাম, তাহলে আই হ্যাড, ভার্বের থার্ড ফর্ম রিচড। খুব ভালো করে খেয়াল করে দেখো এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই, দেখেছো তো? অনেক বাক্যে কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে, আমি এটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে অনেক সেন্টেন্সে কিন্তু অবজেক্ট আমরা পেতেও পারি নাও পেতে পারি। ইটস নট ম্যান্ডেটরি যে আমাকে অবজেক্ট থাকতেই হবে সেন্টেন্সে, বাট সাবজেক্ট ভার্ব কিন্তু থাকতেই হবে। তো আই হ্যাড রিচড। এবার দেখো আগে বিফোর, সে বাড়ি আসার, তার মানে এটা এই বাক্যটা আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। হি কেম, আসা ইংরাজি কাম, তার পাস্ট টেন্স করলাম V2, কারণ আমি এখানে জানি যে পাস্ট ইনডেফিনিট আমাকে V2 করতে হয়। তাহলে কাম থেকে কেম, হি কেম হোম। আর মনে রাখবে হোম ওয়ার্ডটার আগে কিন্তু কখনো টু বসে না। ওকে, হি কেম টু হোম কখনো হবে না, হি কেম হোম। তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এরকম ধর, এবার দেখবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান অতীতকাল। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অসময় দেখেছিলাম, কোনো কাজ আগে শুরু হয়ে এখনো চলছে। এক্ষেত্রে কি হবে, অনেকটা এক, কিন্তু কোনো কাজ
আগে শুরু হয়ে কিছু সময় ধরে চলার পর আগেই শেষ হয়ে গেছে। এখন আর চলছে না। তাহলে কি বললাম, কোনো কাজ আগে শুরু হয়েছে, শুরু হয়ে একটা সার্টেন সময় ধরে চলেছে, আগেই শেষ হয়ে গেছে। মানে তুমি যে মুহূর্তে কথাটা বলছো তার আগে শেষ হয়ে গেছে। ধরো তুমি বলছো, ধরো আজকে সাপোজ বুধবার, তুমি বলছো যে গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তার মানে কি, বৃষ্টি হওয়ার যে কাজটা গত সোমবারে শুরু হয়েছে, সোমবার সারা দিন হয়েছে, মঙ্গলবার পর্যন্ত হয়তো হয়েছে, বিকালে গিয়ে শেষ হয়েছে। আজকে বুধবার, আজকে সকাল থেকে আর বৃষ্টি নেই, এরকম ধরনের। বা তুমি বলছো যে আমি 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত কম্পিউটার শিখেছিলাম। তাহলে এবং কম্পিউটার শেখার কাজটা তুমি 2020 সালে শুরু করেছিলে, 1 বছর ধরে পড়েছো, 21 সালে গিয়ে শেষ হয়ে গেছে। এখন কিন্তু তুমি আর সেটা কন্টিনিউ করছো না। তাহলে কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে না, আগে শুরু হয়ে কিছুদিন চলার পরে আগেই শেষ হয়ে গেছে, এখন আর চলছে না, এই বাক্যগুলোকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে এখানে আমরা কি করব, কোন কোন ছকে ফেলবো? প্রথমে আমরা সাবজেক্ট দেখব, তারপরে কি আনতে হবে, হ্যাড, অটোমেটিক্যালি বিন চলে আসবে এরপরে, তারপরে কি আসবে, ভার্বের সঙ্গে আইএনজি। এইবার দেখো, একটা তুমি অবজেক্ট যদি তোমার থাকে সেন্টেন্সে, কারণ আমি অনেক বাক্যে কিন্তু অবজেক্ট পাচ্ছি না, নাও থাকতে পারে, তাহলে হ্যাড, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, তারপরে তুমি এখানে ঠিক যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্স কিংবা ফর ব্যবহার করেছিলে, এখানেও আমি লিখবো এখানটাই, এখানেও কিন্তু তোমাকে সিন্স কিংবা ফর ব্যবহার করতে হবে, মানে ধরে কিংবা থেকে। ওকে, তো এখানেও দেখবো আমরা সিন্স অথবা ফর এই দুটো ওয়ার্ড কিন্তু আসবে। সিন্স মানে হচ্ছে ধরে, থেকে, আর ফর মানে হচ্ছে ধরে। তাহলে বাক্যটা কি দাঁড়াবে এবার দেখো, তো তুমি কি দেখলে যে কোনো কাজ আগে শুরু হয়ে কিছু সময় ধরে চলার পরে আবার আগেই শেষ হয়ে গেছে, এখন আর চলছে না। এই ধরনের সেন্টেন্সকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এই ছকে আমরা এটাকে ফেলবো, সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, কারণ যেহেতু পাস্ট টেন্স এখানে আমার অন্য কোনো টেন্স তো আর বসবে না, হ্যাজ হ্যাভ বসবে না, হ্যাড বসবে, হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট যদি থাকে, তারপরে সিন্স কিংবা ফর, বাকি যা থাকবে সেগুলো লিখবে। তো এবার আমরা দেখলাম যে এখানেও কিন্তু সিন্স এবং ফর দুটো ওয়ার্ড আমরা ইউজ করতে পারি বা পারবো বা আমাদের হবে। যেমন ধরো তুমি বলছো রবিন 7টা থেকে 8টা পর্যন্ত ইংরাজি লিখছিল। তাহলে এই যে রবিনের লেখার কাজটা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলে রাখি, দেখো তুমি কিন্তু সিন্স যখন তুমি কোনো বাক্যে ব্যবহার করবে, আমি হয়তো আগের ক্লাসে এটা বলতে ভুলে গেছিলাম, তুমি কিন্তু এখানে সিন্সের সঙ্গে সঙ্গে ফ্রমও ব্যবহার করতে পারো। ওকে, সিন্স মানেও থেকে, ফ্রম মানেও থেকে, সিন্স এবং ফ্রম কিন্তু একই মানে বিয়ার করে, ক্লিয়ার? আচ্ছা, তো রবিন 7টা থেকে 8টা পর্যন্ত ইংরাজি লিখছিল। তো দেখো এই যে ইংরাজি লেখার কাজটা রবিনের কিন্তু 7টায় শুরু হয়েছে, 8টা পর্যন্ত চলেছে। সাপোজ এখন হয়তো 10টা কি 11টা কি 12টা বাজে, তুমি হয়তো এখন রবিন আর সেটা লিখছে না। তাহলে এই যে রবিনের লেখার কাজটা কিন্তু একটা পার্টিকুলার সময় ধরে চলেছিল আগে, এখন আর চলছে না। তাহলে এবার ঠিক এই বাক্যটা তুমি যদি এবার সাজাও ঠিক ইংরাজি মতো করে, তোমাকে আগে ভার্ব নিতে হবে। চলো আমি এখানে লিখছি, লিখছিল, প্রশ্ন করো কে লিখছিল, রবিন। কি লিখছিল, ইংরাজি, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট। আচ্ছা, এইবার দেখো আমার রবিন হয়ে গেছে, ইংরাজি হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইটুকু পড়ে আছে 7টা থেকে 8টা পর্যন্ত। এটা তো টাইম, কতক্ষণ ধরে লিখছিল। তো কতক্ষণ ধরে প্রশ্ন করো তো আমরা অবজেক্ট পাই না, আমরা অ্যাডভার্ব পাই। তাহলে তুমি এইটাই কি করবে, এই 7টা থেকে 8টা পর্যন্ত ফ্রম এবং টু ব্যবহার করবে। এখানে কিন্তু আমি এই সিন্স ইউজ করবো না, কারণ সিন্স মানে হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট থাকলে আমি সিন্স ইউজ করতাম, এই জন্য বললাম যে আমরা কিন্তু ফ্রমও ইউজ করতে পারি। হ্যাঁ, তো এখানে কি হবে, পর্যন্ত, 7টা থেকে 8টা পর্যন্ত, মানে থেকে 7টা
পর্যন্ত 8টা, এই ওয়ার্ডগুলো কিন্তু একটু আগে চলে আসবে, কারণ এরা হচ্ছে প্রিপোজিশন, তো এরা আগে চলে আসে ইংরাজি লেখার সময়, কারণ প্রিপোজিশনের মানেই হচ্ছে যারা আগে পজিশন নেয় নাউনের। তো এবার দেখো ইংরাজি করো এবার। রবিন, আচ্ছা লিখছিল, তাহলে হ্যাড, তারপরে বিন, তারপরে রাইটিং, রাইট থেকে রাইটিং, ইংলিশ থেকে ইংরাজি কি বলেছি, ফ্রম 7 to 8, এই যে 2 মানে হচ্ছে পর্যন্ত 8। এবার তুমি এখানে 7টা থেকে 8টা, তোমার যদি মনে হয় সকাল তাহলে 7 AM করতে পারো অথবা PM, তো আমি যেহেতু এখানে কিছু দিইনি, ফ্রম 7 to 8ই রাখলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। খুব ছোট করে আমি ভিডিওটা বানালাম, কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও। এক্সাম্পল হয়তো আরও বেশি দিতে পারলে ভালো হতো, অনেকটা তোমাদের আরও হয়তো ক্লিয়ার হতো জিনিসগুলো। তো তোমরা বাড়িতে বসে এগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করো। সব থেকে বেস্ট কী জানো তো, তোমরা এইগুলোকে একটু খাতায় লিখে লিখে নিজের মতো করে প্র্যাকটিস করো। আমি তো এখানে একটা বাক্য দিয়ে বোঝালাম, তোমরা এই ধরনের বাক্য আরও কিছু কিছু নাও, নিয়ে সেগুলোকে খাতায় লেখো, এইভাবে সাজাও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে সাজাও। যদি কোনো সেন্টেন্স এরকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে তুমি রিপ্লাই ব্যাক করবে, আমি অবশ্যই উত্তর দেবো। আর সাথে সাথে একটা কথা শেষ করার আগে, অবশ্যই কিন্তু লাইক করবে ভিডিওটিকে, আরও বেশি তোমাদের বন্ধুদের মধ্যে, পরিচিত সার্কেলের মধ্যে শেয়ার করবে যদি ভালো লাগে তোমাদের, আর কমেন্ট করবে। ওকে, চলো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে।